আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আমার থাইল্যান্ড ভ্রমণের ইচ অ্যান্ড এভরি ডিটেইলস শেয়ার করতে যাচ্ছি। থাইল্যান্ড ভিসা এবং এয়ার টিকেট নিয়ে টিপস আমি নেক্সট ভিডিওতে দিব। যাই হোক, প্রায় ৪ ঘন্টা ডিলে হয়েছিল আমাদের ফ্লাইট। ফগি ওয়েদারের জন্য অনেক ফ্লাইটই ডিলে হচ্ছে। সো যারা এখন থাইল্যান্ড যাচ্ছেন এবং কানেক্টিং ফ্লাইট নিচ্ছেন, তারা অবশ্যই চেষ্টা করবেন সেম ডেতে কানেক্টিং ফ্লাইট না নিতে। নয়তো আপনার ফ্লাইট মিস হওয়ার সম্ভাবনা অনেক বেশি বেড়ে যায়। প্লেন থেকে যখন উইন্ডোতে দেখছিলাম মনে হচ্ছিল আমরা কোনো মেঘের রাজ্যে আছি। আমার কাছে সবসময় প্লেন থেকে এই ভিউটা খুব বেশি ভালো লাগে। আমরা যখন ব্যাংকক পৌঁছাই তখন অলমোস্ট সন্ধ্যা হয়ে গিয়েছিল। ওই দিন আর কোনো কিছু করা হয়নি। ওই দিন হোটেলে চেক ইন করে ঘুমিয়ে পড়েছিলাম। অ্যাজ ফ্লাইট ডিলে ছিল, সো অনেকটা সময় এয়ারপোর্টে কাটাতে হয়েছিল। আর হ্যাঁ, আমি প্রত্যেকটা হোটেল বুকিং করেছি agoda.com এবং booking.com থেকে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো হোটেল ওখান থেকেই বুকিং করে ফেলতে পারবে। নেক্সট ডেতে আমরা চলে গিয়েছিলাম শপিংয়ে। যেহেতু আমরা ঘোরাফেরার উদ্দেশ্যে গিয়েছিলাম, তাই আমরা শপিংয়ের জন্য খুব বেশি সময় রাখিনি। আমরা জাস্ট টুকটাক শপিংয়ের জন্য একদিন সময় রেখেছিলাম এবং পরের দিন ভোরবেলা ছিল আমাদের ফুকেটের ফ্লাইট। আমার যদি কোনো কিছু অনেক বেশি ভালো লেগে থাকে সেগুলো হচ্ছে থাইল্যান্ডের জুস। ওদের সবগুলো জুসই অনেক বেশি রিফ্রেশিং অ্যান্ড হেলদি। আর্টিফিশিয়াল কোনো কিছু মেশানো না, তাই অনেক বেশি ভালো লাগে। এই অরেঞ্জ জুসের বোতলটা ছিল 55 বাথ, বাংলাদেশি টাকায় অলমোস্ট 200 টাকার কাছাকাছি। তোমাদের সাথে থাই ভিসা এবং প্লেনের টিকিটের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করি। এখন থাই ভিসার রেশিও খুব বেশি ভালো না, অনেক বেশি সময় লাগছে, প্রায় 15 days to 43 ডেজের মতো লেগে যাচ্ছে। যাদের হচ্ছে ই ভিসা করার পর যাওয়া আসা ছিল তারা আবার 3 to 7 ডেজের ভিতর ভিসা পেয়ে যাচ্ছে। আর টিকিট তোমরা অবশ্যই সর্বনিম্ন 1.5 মাস থেকে 1 মাস আগে কেটে ফেলবে, তাহলে অনেক চিপ প্রাইসের টিকিট পাবে। হোটেল বুকিংয়ের ক্ষেত্রেও সেম রুলস ফলো করবে। booking.com বা অ্যাগোডাতে প্রায় রুম রেন্ট চেঞ্জ হতে থাকে। তোমরা কোন হোটেল বা রিসোর্টে থাকতে চাও তা প্রথমে ঠিক করে ফেলো। 2-3টা হোটেল বা রিসোর্ট পছন্দের লিস্টে থাকার পর তাদের প্রাইসটা বারবার ডেলি চেক করতে থাকো। হোটেলের প্রাইস কিন্তু এক এক দিন এক এক রকম পাওয়া যায়। তো তোমরা যদি একটু টাইম নিয়ে ডেলি চেক করো তাহলে হোটেল রুম অনেক কম প্রাইসে বুক করতে পারবে। চলো দেখা যাক তাদের স্ট্রিট ফুড শপগুলোতে কী কী বিক্রি করে। যেহেতু আমি জানুয়ারির ফার্স্ট উইকে গিয়েছিলাম, তাই আমি ওয়েদারটা খুব বেশি সুন্দর পেয়েছিলাম। ওদের ওখানে ওরকম ঠান্ডা পড়ে না, ওদের উইন্টার নেই। পাহাড়ের যে সাইডগুলো আছে ওগুলোতে কিছুটা ঠান্ডা পড়ে, কিন্তু ব্যাংকক, ফুকেট এবং কোস্টাল এরিয়াগুলোতে কখনোই ঠান্ডা পড়ে না। আর যখন স্ট্রিট ফুডের দোকানগুলোতে ঘুরছিলাম তখন এত সুন্দর বাতাস ছিল, তোমার জাস্ট হাঁটতেই ভালো লাগবে। ওদের রোডগুলো অনেক বেশি অর্গানাইজড। সকালে আমরা ব্রেকফাস্ট না করে বের হয়েছিলাম, সো ভাবছিলাম এখান থেকে কি খাওয়া যায়। হাঁটতে হাঁটতে কিছু পোকামাকড়ের স্টলও দেখতে পেলাম। ওখানে কী সেল করছে জানি না, তো ভাবলাম একটু ভিডিও করে নিয়ে যাই যেন তোমাদের সাথে শেয়ার করতে পারি। সবাই জানে এখানে কি কি টাইপের পোকা আছে। আমার অনেক আগে থেকেই প্ল্যান ছিল আমি ব্যাংকক গিয়ে প্রন টেম্পুরা খাবো। ওদের প্রন টেম্পুরাগুলো অনেক বেশি মাংসালো, পুরোটাতেই হচ্ছে মাছ ছিল, অনেক বড় বড় প্রন ইউজ করা হয়েছিল। এটার প্রাইস রেখেছিল প্রায় 300 বাথ, অলমোস্ট 1200 টাকার মতো। তারপর আমি অর্ডার করেছিলাম প্যাড থাই, বলে হচ্ছে টমিয়াম স্যুপ রেডি হচ্ছিল। তো প্যাড থাই অর্ডার করার কারণে আমি আর টমিয়াম স্যুপটা ট্রাই করিনি এখান থেকে, কারণ অলরেডি আমার প্রন টেম্পুরা খেয়ে পেট ভরে গিয়েছিল। জিনিস খেয়াল করলাম ওরা সব কিছুতেই হচ্ছে বেসিল ইউজ করে, কিন্তু বেসিলের যে একটা র স্মেল ওটা আমি খাওয়ার সময় পাইনি। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে আমরা এখন টুকটাক শপিং করার জন্য শপিং মলে ঢুকে গেলাম। আমরা এসেছিলাম এখানে প্লাটিনাম মলে। ইচ্ছে ছিল আরও 2-1টা মল ঘোরার, বাট একটা মলই এত বড় আমরা জাস্ট 2-3টা ফ্লোর ঘুরতে পেরেছি 4-5 ঘন্টা লাগিয়ে। তারপর আমাদের এনার্জি অনেক বেশি ডাউন হয়ে গিয়েছিল, তো আমরা মোটামুটি 2-3টা ফ্লোর থেকে যা পেরেছি কিনে নিয়েছি। যেহেতু আমাদের নেক্সট ডে 6:30টার দিকে ফুকেটের ফ্লাইট ছিল, সো তাড়াতাড়ি ঘুমাতে হবে, এয়ারপোর্ট যেতে হবে। এয়ারপোর্ট অলমোস্ট 2 আওয়ার্স আগে যেতে হবে, তো সব কিছু মিলিয়ে একটা হ্যাকটিক ডে ছিল। আমি প্রথমে কসমেটিক্স কেনার জন্য ওদের একটা শপে ঢুকি। টু বি অনেস্ট, আমি ওদের কসমেটিক্সগুলোই একটু রিজনেবল প্রাইসে পেয়েছিলাম।
এছাড়া বাকি সব কিছুই আমার কাছে মোটামুটি এক্সপেন্সিভ মনে হয়েছিল। এক্সপেন্সিভ বলতে অলমোস্ট বাংলাদেশের মতোই প্রাইস। আমার কাছে যখন মনে হয়েছে বাংলাদেশের মতোই প্রাইস, তখন মনে হলো তাহলে এখান থেকে কিনে কী লাভ। বাট হ্যাঁ, কসমেটিক্সের ক্ষেত্রে ব্যাপারটা একটু ডিফারেন্ট, যে আপনি এখান থেকে অথেন্টিক জিনিস পাচ্ছেন। ওয়াটসন, বুটস এগুলোতে অনেক সেল চলছিল, বাই ওয়ান গেট ওয়ান অপশন ছিল। প্রায় 4 থেকে 5 আওয়ার শপিং স্পেন্ড করার পর আমাদের আবার ক্ষুধা লেগে যায়। তো বসে যে খাবো ওই এনার্জিটুকু ছিল না, তাই আমরা খাবার পার্সেল করে নিয়ে যাই হোটেলে। আমার কাছে ওদের এই সি ফুড রাইসটা অনেক বেশি মজা লেগেছিল। অলমোস্ট সব কিছু রেডি থাকে, জাস্ট হচ্ছে একটা ডিম দিয়ে ভেজে গরম করে দেয়। মাছটা খেতে এমনি এত মজা, কারণ অনেকগুলো প্রন স্কুইড ইউজ করা হয়েছে, সাথে এক্সট্রা একটা এগও দিয়েছে। খাবারটা পার্সেলি আমরা হোটেলের উদ্দেশ্যে রওনা দিলাম। হোটেল থেকে নামার পর আবার 7-Eleven পেলাম। ওদের আশেপাশে প্রায় কিছুক্ষণ পরপরই 7-Eleven। এটা হচ্ছে আমাদের স্বপ্ন বা অ্যাগোরা বা ডেইলি শপিং যে এরকম আছে এরকম। তো ওদের এই শপগুলো 24 আওয়ার্স এবং 7 ডেইসে ওপেন থাকে, সারা রাত ওপেন থাকে। এখানে এমন কোনো জিনিস নেই যেটা পাওয়া যায় না। রাতের বেলা আমরা আর বাইরে বের হইনি খেতে। আমাদের হোটেলটা একটু ভিতরের দিকে নেওয়া হয়েছিল, আশেপাশে ওইরকম রেস্টুরেন্ট পাইনি আমরা হালাল ফুডের। তাই আমরা 7-Eleven থেকে দুটো রাইস বোল নিয়ে রাতের বেলা ডিনারটা করে ফেলেছি। তখন অলমোস্ট 9টা-10টার কাছাকাছি বাজে। তো আমরা প্রিপারেশন নিচ্ছিলাম, আমাদের ব্যাকপ্যাক করতে হচ্ছিল, কারণ আমাদেরকে আবার বের হয়ে যেতে হবে ভোর 4টার দিকে। হোটেল থেকে ওদের ডংমিয়াং ডোমেস্টিক যে এয়ারপোর্ট আছে ওটা অলমোস্ট 15 কিলোমিটার, যেতে খুব বেশি সময় লাগবে না আশা করি। সারপ্রাইজিংলি 7-Eleven-এর প্রত্যেকটা রাইস বোল বা আইটেম যেটাই আমি খেয়েছি সবগুলো অনেক বেশি মজা ছিল, কিন্তু কোয়ান্টিটি অনেক কম দেয়, তো বুঝতে পারিনি কোয়ান্টিটি আসলে অনেক কম ছিল। যেমন হচ্ছে আমরা বাঙালিরা তো একটু ভাত খাই বেশি, আচ্ছা মনে হয়েছিল 2টা লাগবে একজনের। হ্যাঁ, একটা জিনিস এখানে হচ্ছে পানির দাম এক এক জায়গায় এক এক রকম। আমরা হোটেলের নিচ থেকেই পানি ভরে নিয়ে এসেছিলাম, যদিও এই জিনিসটা সব জায়গায় নেই, কিন্তু ব্যাংককে আমরা যে হোটেলে 3 ডেজের মতো স্টে করেছিলাম এখানে এটা ছিল। আমার কাছে ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লেগেছে। আমাদের লাগেজগুলো হোটেলে রেখে গিয়েছিলাম, আপনারা চাইলে হচ্ছে এয়ারপোর্টেও রেখে যেতে পারেন। সেক্ষেত্রে পার লাগেজ মেবি 100 বাত, বাংলাদেশি টাকায় 400 টাকার মতো চার্জ করবে। তো আমাদের হোটেলটা মোটামুটি সেফ ছিল, তাই আমরা আমাদের দুটো লাগেজই প্যাক করে জাস্ট 2টা ব্যাকপ্যাক নিয়ে ফুকেটের উদ্দেশ্যে রওনা দিলাম। জাস্ট 1 ঘন্টা 15 মিনিটসের ফ্লাইট টাইম ছিল, ওরা একদম টাইমলি ফ্লাই করেছে। ফাইনালি আমরা ফুকেট পৌঁছে গেলাম। ব্যাংকক টু ফুকেটের টিকিট আমি স্কাই স্ক্যানারের মাধ্যমে কিনেছিলাম নিজেই। এজেন্সি যে আমাকে প্রাইস বলেছিল তার থেকে প্রায় 5 থেকে 6,000 টাকা কমে আমি পারচেস করতে পেরেছিলাম। ভিডিওতে ফুকেট আমি কী করলাম এবং ফিফি আইল্যান্ড কীভাবে গেলাম ইন ডিটেলস শেয়ার করব। টিল নাও, বাই বাই, সবাই ভালো থাকবে।